চাচি, পুষ্প কি কলেজ যাবে না? রোকসানা মাথা নেড়ে বলে, না। কেন? রোকসানা বলল, জ্বর ভালো হয় নাই। ও, তাহলে আমি একাই যেতে হবে, আমার দেখা করে যাই। এটা বলে আর কোনো দিকে না তাকিয়ে সোজা পুষ্প রুমে যায়। রোকসানাও পিছনে লুকিয়ে লুকিয়ে আসে। কাল রাতের কাহিনী তিয়া শিলাকে বলেছে। পুষ্প রুমে গিয়ে দেখে পুষ্প বিছানায় শুয়ে মুখের উপর ওড়না দিয়ে রেখেছে। শিলা মুখের ওড়না এক টানে সরিয়ে দেয়। পুষ্প নিঃশব্দে কাঁদছে। শিলা অবাক হয়ে বলল, আল্লাহ, কাঁদছিস কেন? চোখ মুখ ফুলে কি অবস্থা করেছিস? মোবাইলের ওপাশ থেকে শিমুল সব শুনছিল। পুষ্প উঠে বসে বলল, তেমন কিছু না। কলেজ যাবি না? পুষ্প ঠোঁট মৃদু কাঁপে। শিলা আব্বা বলেছে কয়েকদিন কলেজে না যেতে। শিমুল বলে। শিলা এদিক ওদিক তাকিয়ে পুষ্পর দিকে মোবাইলটা বাড়িয়ে দিয়ে বলল, নে, শিমুল ভাই কথা বলবে। পুষ্পর মনে হলো কথা বলুক, আদর আদর কথা গায়ে মেখে সব ব্যথা জুড়িয়ে নিক। পরেক্ষণে বাবার হাসি মুখের চেহারা চোখে ভেসে ওঠে। নিজেকে সংযত করে মাথা নেড়ে বলল, না, কথা বলবো না। শিলা বলে, ভাই বলছে মাত্র 2 মিনিট। পুষ্প কানে হেডফোন লাগিয়ে বলে, হ্যালো। শিমুল চোখ বন্ধ করে অনুভব করে, ভালোবাসি। এই যে পাগল এইভাবে পাগলামি করে, এটা তো পুষ্প সইতে পারে না। তারও চিৎকার করে বলতে ইচ্ছা করে, আমিও খুব ভালোবাসি। দরজায় কারো ছায়া দেখা যাচ্ছে, তার মানে কেউ তাদের কথা শুনছে। সে গোপনে দম ফেলে বলল, আর কখনো ফোন দেবেন না, আজকে থেকে সব শেষ। শিমুল বলল, আমি মরে যাব। পুষ্প নিজেকে শক্ত করার চেষ্টা করে বলল, বললাম তো। সামনে এসে বল। পুষ্প শিমুলের সামনে কখনোই যাবে না। শিমুল তো তার মায়ের বাক্স, কাছে গেলেই মায়ের আষ্টিপৃষ্টি জড়িয়ে নেবে। মাথা নেড়ে বলল, না। শিমুল বলল, জান, প্রেমে এমন বাধা আসবেই, তাই বলে কি হাত ছেড়ে দিতে হবে? আমরা সব বাধা জয় করে নেব। পুষ্পর মন নরম হয়ে যাচ্ছে, ফুপিয়ে বলল, রাখি। শিমুল জলদি বলল, আমি আব্বাকে বলেছি, আব্বা নির্বাচনের পরে তোমাদের বাড়িতে যাবে। পুষ্পর কেন জানি বিশ্বাস হয় না। আপনার আব্বা আপনাকে মিথ্যে বলেছে। আপনাদের মতো বড়লোক আমাদের বাড়িতে আসবে না। আসবে। রাখি। আমার লক্ষ্মী সোনা, একবার দেখা করো, তারপর যা বলবা তাই হবে। প্লিজ জান। আহা, কি আদর! এই আদর মাখা মিষ্টি কথা থেকে বঞ্চিত হতে কার ইচ্ছা করে? পুষ্প আর চোখে দরজার দিকে তাকায়। ছায়াটা এখনো দাঁড়িয়ে আছে। তার বুকটা জ্বলে যাচ্ছে। এত যন্ত্রণা যদি তার আব্বা আম্মা দেখতো, তাহলে এত কষ্ট দিত না। সে বলল, আর কখনো দেখা হবে না। শিমুলের গলা এবার কান্নার চাপে কেঁপে উঠল। এই, তুই কি চাস আমি মরে যাই? তাই চাস? শিমুলের কাপা কাপা গলা শুনে পুষ্পর বুকটা ব্যথায় ফেটে যায়। মরে যান, তারপরেও আর কখনো ভালোবাসবো না। শিমুল স্তব্ধ হয়ে মোবাইলটা কানে নিয়ে দাঁড়িয়ে থাকে। পুষ্প ফোনটা কেটে দেওয়ার সাথে সাথে দরজায় দাঁড়ানো মানুষটা আস্তে করে সরে যায়। পুষ্প বালিশে মুখ গুজে ডুকরে কেঁদে ওঠে। পরিস্থিতি পুষ্পকে কি নিষ্ঠুর বানিয়ে দিয়েছে। পরিবারের মুখের দিকে তাকিয়ে তার শিমুলকে কি কষ্টটাই দিল। অথচ কেউ বুঝলো না পুষ্পর ভিতরটা জ্বলে ছারকার হয়ে যাচ্ছে। কেউ খবর নিল না প্রেমের ভাঙনে পুষ্প নিজেই টুকরো টুকরো হয়ে যাচ্ছে। শিলা দাঁড়িয়ে দেখে চোখের জলে শেষ হয়ে যাওয়ার উপন্যাসের শেষের পাতা। কিছু বলতে পারে না। মুন্নি চলে আসলে শিলা বাড়ি চলে যায়। 4 দিনে শিমুল ঘুম, খাওয়া দাওয়া সব ছেড়ে দেয়। কতভাবে পুষ্পর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু সব রাস্তা বন্ধ। রোকসানা আঠার মতন পুষ্পর সাথে লেগে থাকে। শিমুলের চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে, বলতে ইচ্ছা করে, পুষ্প, তোকে ছাড়া আমার দুনিয়া ভালো নেই। মরে যেতে ইচ্ছে করে। আমি মরে যাবো রে জান। তুই এমন করলি কিভাবে? বিপদে একসাথে লড়তাম, ভালোবেসে বাঁচতাম, বাঁচতে দিলি না আমাকে। নির্বাচনের দিন সন্ধ্যায় মুন্নি ঢাকা চলে যায়। তাকে বিদায় দিয়ে রোকসানা বাইরে দাঁড়িয়েছিল, আর পুষ্প ঘরে উদাস চোখে বসে আছে। তখন পাশের বাসার চাচি এসে বলে, রোকসানা, খবর শুনছ? চেয়ারম্যানের পোলার মরার অবস্থা, সদরের হাসপাতালে নিয়ে গেছে। বসন্তের কোকিল তার সুরেলা কণ্ঠ দিয়ে প্রেমের বার্তা বলে বেড়ায়। পুষ্পদের নারকেল গাছের ডালে বসে একটা কোকিল তার কুহু কুহু ডাকে চারপাশ মুখরোতে করে দিচ্ছে। এই মধুর ডাক পুষ্পর মন আরো বিষিয়ে দেয়। অন্তরে কেরোসিন ঢেলে যেন আগুনের জ্বলন বাড়ি দিচ্ছে। পুষ্প বাথরুমের ফ্লোরে বসে মুখে ওড়না চেপে ধরে। এটা কি শুনলো? তার শিমুলের মরার অবস্থা কিভাবে হলো? কোনোভাবে কি শিমুল সুসাইড করতে চেয়েছিল? না, তার শিমুল এত অবুঝ না। তার শিমুল তো বুঝতার। আর এই দুনিয়ায় পুষ্পকে একা রেখে চলে যাবে কেন?
পুষ্প ফুপিয়ে কেঁদে কেঁদে উপলব্ধি করলো শিমুলের কিছু হলে পুষ্প নিজেও মরে যাবে। পুষ্প পুরো খবর শোনেনি। রোকসানা শিমুলের কথা বলেই হয়তো আগ্রহ দেখায়নি, তাই ওই চাচিও আর কিছু বলেনি। কিন্তু পুষ্প যে শুনতে চেয়েছিল তার কলিজাটার কি হলো? শব্দ করা ছাড়া পুষ্প চিৎকার করে ওঠে। বুক আর গলা যেন ফেটে যাচ্ছে। দেয়ালে মাথায় আঘাত করে ফিসফিস করে বলল, আল্লাহ, শিমুলের যেন কিছু না হয়। শিমুলের কিছু হলে আমি মরে যাব। আমার শিমুল। পুষ্পর বুকে আগুন জ্বলছে। ইচ্ছা করছে ছুটে শিমুলের কাছে চলে যায়। মোবাইল করে যে খবর নেবে তার উপায় নেই রোকসানা। মোবাইল লুকিয়ে রাখে। পুষ্প নিজে নিজেই মাথা দুদিকে নাড়িয়ে বিড়বিড় করে বলে, আমি তো তোমাকে খুব ভালোবাসি, আমাকে ছেড়ে যেও না। রোকসানা পুষ্পর রুমে আসে। রুমে না পেয়ে বাথরুমে নক করে। পুষ্প গলা স্বাভাবিক করে বলল, আসছি আম্মা। পুষ্প উঠে দাঁড়ায়। চোখ মুছের সাথে সাথে চোখ থেকে আবারও পানি গড়িয়ে পড়ে। মনটাকে কোনো মতে বুঝাতে পারছে না শিমুল ঠিক হয়ে যাবে, আবার তার কাছে আসবে। উল্টোপাল্টা চিন্তায় দম আটকে আসে। পুষ্পর ইচ্ছা করে সে নিজেও মরে যাক। শিমুলের কিছু হলে সে সইতে পারবে না। তার চেয়ে ভালো পুষ্পই আগে মরে যাক। এখন কি অবস্থায় আছে কে জানে। পুষ্প ঠোঁট কামড়ে ধরে। কিছুক্ষণ পরে জিভে নোনতার স্বাদ পায়। ঠোঁট কেটে রক্ত ঝরছে। পুষ্প কোনো হেলদোল নেই হৃদয়ের রক্তক্ষরণের কাছে। এটা যে সামান্য। সে চোখে মুখে পানি দিয়ে রুমে যায়। পৃথিবীর বুকে পুষ্প এখন ভীষণ অসহায়। প্রিয় মানুষকে হারানোর ভয়ে কাতর। শিমুল সোজা হয়ে শুয়ে সিলিং এর দিকে তাকিয়ে আছে। চেহারায় ফ্যাকাশে দেখাচ্ছে। রাবিয়া বেগম পাশে বসে গুনগুনিয়ে কাঁদছে। শিমুল মাথাটা কাত করে মায়ের মুখের দিকে তাকায়। রাবিয়া দেখে বলে, আব্বা, তোর কি বেশি কষ্ট হচ্ছে? শিমুল কিছু বলে না, তাকিয়ে থাকে। কিভাবে বুঝবে তার দেহের কষ্ট থেকে মনের কষ্ট বেশি গভীর? তারপরও মায়ের মুখের দিকে তাকিয়ে আলতো করে হাসার চেষ্টা করে বলল, না মা, এখন ভালো লাগছে। রাবিয়া শিমুলের মাথায় হাত বুলিয়ে দেয়। তার স্বামীর উপর খুব রাগ হয়। কি দরকার ছিল ওই রাজনৈতিক কাজে শিমুলকে জড়ানোর? প্রতিটা মুহূর্তে তার বুকটা ভয়ে হাহাকার করে। শিমুল চোখ বন্ধ করে শুয়ে থাকে। গত 4 দিন থেকে শিমুল ঠিক মতন খাওয়া ঘুম সব বাদ দিয়ে শুধুমাত্র পুষ্পর সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, কিন্তু কোনোভাবেই যোগাযোগ সম্ভব হয়নি। এত ভালোবাসা এইভাবে ভুলে যাবে কিভাবে? শিমুল পাগলের মতন হয়ে যায়। কিন্তু 1 মিনিটের জন্য পুষ্পর কথা বলে না। কথা বলার উপায় নেই যে। নির্বাচনের দিন শিমুল সবার সাথে একসাথে কেন্দ্রে ছিল, তবে মনে ছিল উদাসীন। সারা গায়ে হাহাকার মেখে দাঁড়িয়েছিল কেন্দ্রের বাইরে। যখন ফলাফল ঘোষণা করা হয় তখন তার আব্বা শওকত হালদার চেয়ারম্যান নির্বাচিত হয়। সবাই যখন আনন্দে উল্লাস করছিল তখন প্রতিপক্ষ দল লোক শিমুলের মাথা আর পেটে আঘাত করে বসে। রড দিয়ে মাথায় আঘাত করে আর ছুরি দিয়ে পেটে। শিমুল যে উদাসীন ছিল এটা বোধহয় তারা লক্ষ্য করেছিল। তাই তো বলিষ্ঠ দেহের অধিকারী শিমুলকে আঘাত করার সুযোগ পেয়েছে। তা না হলে শিমুলের হুঙ্কারে এইসব ছেলেপেলা পালিয়ে দিশা হারায়। মুহূর্তের সব আনন্দ চিৎকারে পরিণত হয়। চেয়ারম্যান ছেলেকে নিয়ে ছুটে হাসপাতালে। মাথায় আঘাত বেশি গভীর। কপালের বাঁ পাশে 5টা সেলাই লেগেছে। পেটে বেশি কাটতে পারেনি, তাই একটা সেলাই করেই দিয়েছে। কপাল আর পেটে থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। সিটি স্ক্যান করে দেখা হয়েছে মাথার ভিতরে কোনো ক্ষতি হয়নি। কালকে সকালে ডিসচার্জ দেওয়া হবে। সবাই একে একে দেখা করে যাচ্ছিল। এত কষ্টের মাঝে পুষ্পর জন্য শিমুলের মন ব্যাকুল হলো। এই সব ব্যথা অতিক্রম করে বুকটা পুষ্প পুষ্প করে কেঁদে ওঠে। মনে মনে বলল, আমার এত কষ্ট হচ্ছে জান, তুই একবারও খবর নিলি না। অথচ পুষ্প সারা রাত ঘুমাতে পারল না। কারোর কাছে কোনো খবর পাওয়ার উপায় নেই। শিলার সাথে যোগাযোগ কোনো ব্যবস্থা নেই। অসহায় হয়ে বসে থাকে। সেদিন দেখিয়ে ফেলার পরে রোকসানা এই বাইরের দিকে দরজায় তালা দিয়ে রাখে। তার শিমুল ঠিক আছে কিনা এটাও জানতে পারছে না। পাগলের মতন ফ্লোরে গড়াগড়ি খেয়ে কাঁদে। মাথার চুল টেনে ধরে রাখে। সকালে মিজান শেখ নামাজ পড়তে যায়। রোকসানা তখনও ঘুমে কাদা। পুষ্প আর কোনো উপায় না পেয়ে দেখে মনে সাহস নিয়ে এক ছোট শিলাদের বাড়ির পথ ধরে। শিলা তখন ঘুমাচ্ছে। পুষ্প ডেকে তোলে। এত সকালে পুষ্পকে দেখে শিলা বুঝতে পারে। আমি কালকেই যেতে চেয়েছিলাম। শিলার কাছে এসে পুষ্প শব্দ করে কেঁদে দেয়। পুষ্প, শিমুল ভাইয়ের কি হয়েছে? শিলা হাত ধরে পুষ্পকে বসাতে চায়। পুষ্প মাথা নেড়ে বলল, বসবো না, লুকিয়ে আসছি। শিমুল ভাইয়ের কি হয়েছে বল, ভালো আছে তো? পুষ্প বলতে বলতে শিলার হাত ধরে কাঁদে। শিলা তার হাতের মুঠোয় পুষ্পর হাতে কম্পন টের পায়। এই মেয়েটা আগেও শিমুলকে জমের মতন ভয় পেত, খুব অপছন্দ করত। আর এখন শিমুলের জন্য কত পাগল, কত কষ্ট সহ্য করছে। এটাই বুঝি ভালোবাসা? পাগল বানিয়ে ছাড়ে। ভোটার কেন্দ্রের শত্রুরা আঘাত করেছে। পুষ্পর মুখে খেলে যায় এক রাশ ভয়। বেশি? হ্যাঁ, ভাইয়া বললো মাথায়
5টা সেলাই লেগেছে। কবে বাড়িতে আনবে? আজকে আনার কথা। পুষ্প অনুনয় করে বলল, আমাকে একবার দেখা করার ব্যবস্থা করে দে প্লিজ। বেচারা অসুস্থ, কিভাবে দেখা করবে? ভালো থাকতে পাগলের মতো ঘুরেছে তোর সাথে দেখা করতে, তুই করিস নি। প্লিজ। আচ্ছা, ভাইয়াকে বলে দেখি কি বলে। যদি দেখা করে তাহলে আমি তোদের বাড়িতে যাব, আর দেখা না করলে যাব না। আচ্ছা। পুষ্প আর দেরি করে না। শিমুল সুসাইড করেনি শুনে মনটা শান্ত হয়। পুষ্প শিমুল বেঁচে আছে। পুষ্প আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। জলদি বাড়ি যায়। ফজরের নামাজ পড়ে শিমুলের অসুস্থতায় 2 রাকাত নফল নামাজ পড়ে নেয়। সারাটাক্ষণ জানলার ধারে বসে থাকে, কিন্তু শিলা আসে না। তাহলে কি শিমুল দেখা করবে না? পুষ্প কষ্ট কেউ বুঝল না। কিছুক্ষণ পর শিলা আসে। জানলা দিয়ে চুপি চুপি বলে যায় দুপুর 3টায় শিমুল তাদের বাড়িতে আসবে। শিমুল তার রুমে বিছানায় শুয়ে আছে। 10টার দিকে তারা বাড়িতে এসেছে। শিমুলের মাথায় চিনচিন করে ব্যথা করছে, যার কারণে দাঁড়িয়ে বা বসে থাকতে কষ্ট হচ্ছে। এই এত কষ্টের মাঝে সুখের খবর হলো পুষ্প দেখা করবে। তার পাখি নাকি পাগলের মতন কেঁদেছে। পুষ্প তার দুঃখে কেঁদেছে, এটা শুনে শিমুলের অন্যরকম সুখ অনুভূতি হয়। তার খুব অসুস্থ লাগছে, কিন্তু তার ফুলের ডাকে সে সাড়া দিতেই হবে, না হলে শান্তি পাবে না। দুপুরে বাড়ি থেকে এক প্রকার লুকিয়ে বের হতে হলো। তিয়াস বাইক চালাচ্ছে আর শিমুল পিছনে বসে আছে। পুষ্প দুপুরে ভাত খেয়ে চুপচাপ ঘুমানোর ভান ধরে বিছানায় শুয়ে থাকে। রোকসানা এসে পুষ্পকে ঘুমিয়ে থাকতে দেখে নিজেও গিয়ে একটু শোয়। কিছুক্ষণ পর পুষ্প আস্তে করে উঠে বসে, চুপি চুপি পা টিপে বাড়ি থেকে বের হয়। এই প্রেম তাকে কত সাহসী করছে। শিমুলকে কাছ থেকে দেখার অদম্য ইচ্ছা মাথা খেয়ে ফেলছে। পুষ্প যখন শিলাদের বাড়িতে গিয়ে পৌঁছায় তখন শিমুল আসেনি। পুষ্প চুপচাপ শিলার রুমে বসে। মিনিট 5 মাঝেই বাইকের শব্দ শোনা যায়। পুষ্পর বুকটা তখন কেঁপে কেঁপে জানান দেয় সুখ পাখির আগমন বার্তা। শিমুল তিয়াসের রুমে বসে। তিয়াস আর শিলার রুম পাশাপাশি। তিয়াস শিলার দরজা খুলে ওই রুমে যায়, আর পুষ্প এই রুমে আসে। শিমুল পুষ্পকে দেখে উঠে দাঁড়ায়। হঠাৎ করে বুঝতে পারে পুষ্পকে দেখে তার মনটা সুস্থ হয়ে গেছে। এই মেয়ের সাথে দেখা করার জন্যই কত পাগলামি। পুষ্প দাঁড়িয়ে শিমুলকে দেখে, মাথায় ব্যান্ডেজ করা। শিমুল তার দিকে তাকিয়ে আছে। পুষ্পর বুকটা ভরে যায়। কালকে ওই খবরটা শুনে মনটা কত কি ভেবে ফেলেছিল। এখন শিমুল তার সামনে দাঁড়িয়ে। পুষ্প চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ে, তারপর ছুটে গিয়ে শিমুলকে জড়িয়ে ধরে। আহা, এই বুক এত শান্তি কেন? দুনিয়ার সব শান্তি যেন শিমুলের বুকে জড়ো করা। পুষ্প কেঁদে কেঁদে বলে, আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। শিমুল 2 হাত দিয়ে শক্ত করে পুষ্পকে নিজের বুকে মিশিয়ে নিতে চায়। তার গলার স্বরও কাঁপে। কেন? পুষ্প শিমুলের বুকে নাক ঘষে বলল, যদি হারিয়ে ফেলতাম? শিমুল অভিমানী গলায় বলে, মরে গেলেই ভালো হতো। সেদিন না বললি মরে যেতে? সেটা তো মন থেকে না। কই থেকে? পুষ্প কিছু বলে না। শিমুলের চোখের দিকে তাকিয়ে থেকে বলে, আমি ভেবেছিলাম আপনি কি না কি করে ফেলেছেন। শিমুল পুষ্পর মুখটা উপরে তুলে বলল, সুইসাইড? পুষ্প কিছু না বলে তাকিয়ে থাকে। শিমুল পুষ্পর দিকে তাকিয়ে বলে, আবার ফুলকে রেখে সুইসাইড করবো কেন? সুইসাইড কোনো সমাধান না। তাছাড়া আমার ভালোবাসায় আমার বিশ্বাস আছে। মাথায় আর কোথায় কেটেছে? শিমুল টি-শার্ট উঠিয়ে পেটের ক্ষত দেখায়। তা দেখে পুষ্প আবার কাঁদে। শিমুলের মাথায় ব্যান্ডেজে হাত রেখে বলল, বেশি ব্যথা করছে জান? শিমুল পুষ্পর কপালে চুমু খায়। সত্যি করে বলি, এতক্ষণ ছিন ছিন করে ব্যথা করছিল। এখন আমার ফুলটার কাছে এসেছি, সব ব্যথা উধাও হয়ে গেছে। পুষ্প চোখ দিয়ে পানি পড়ে। এই ছেলেটা এত ভালো কেন? পাগলের মতন কেন ভালোবাসতে হবে? বেশি ভালোবাসলে যে হারিয়ে যেতে হয়, এটা কি শিমুল জানে না? আপনার কিছু হলে আমি মরেই যেতাম। কিছু হয়নি। পুষ্প ঠোঁট ফুলিয়ে তাকিয়ে থাকে। শিমুল আলতো হেসে ঠোঁট টেনে দেয়। শিমুল ভাই, আমরা বোধহয় আর এগিয়ে না গেলেই ভালো। শিমুল পুষ্পকে ছেড়ে দাঁড়ায়। আবার এক কথা, কেউ মেনে নেবে না। শিমুলের মাথা প্রচন্ড ব্যথা করছে। দাঁড়িয়ে থাকা কষ্টকর। সে পুষ্পর হাত ধরে বলল, হাত ছাড়ার জন্য তো ধরিনি জান। হাত যেহেতু ধরেছি, শক্ত করে ধরে রাখবো, যেন আশেপাশে সব বাধা আমাদের হাতের বাঁধন ছাড়াতে না পারে। আমরা সবাইকে আমাদের ভালোবাসার জোরে মানিয়ে নেব। তুই ছেড়ে যাওয়ার কথা বলিস না, তাহলে আমি সত্যি মরে যাব। পুষ্প নিজেও তো শিমুলকে ছাড়া ভালো নেই। মাথা নিচু করে বলল, আব্বা মেনে নেবে না। আমি আছি তো, ঠিক সামলে নেব। তুই হাত ছাড়িস না, তুই আমার শক্তি। পুষ্প চুপ করে শিমুলের কথা শোনে। শিমুল তার ফুলের গালে হাত রেখে বলল, তুই ছাড়া নিঃশ্বাস নিতে কষ্ট হয় জান, তোর কষ্ট হয় না? পুষ্প সত্যিটা স্বীকার করে। মাথা দুলিয়ে বলে, খুব কষ্ট হয়, দম আটকে আসে। শিমুল হাসে মুখে বলে, ভালোবাসি রে আমার বোকা ফুলরানি। পুষ্প আবারও শিমুলের বুকে মাথা রেখে বলে,
আমিও খুব ভালোবাসি। তারপর থেমে বলে, শিমুল ভাই। শিমুল বলে, ভাইটাই বলবি না তো, ফিলিংস নষ্ট হয়। এখন থেকে শিমুল বলবি। এবার বল। পুষ্প খুব আস্তে করে বলে, শিমুল। শিমুল পুষ্পর মতন করে আস্তে করে বলে, কি জান? আমাকে আপনার বুকে লুকিয়ে নিন না। শিমুল এসে সত্যি সত্যি পুষ্পকে বুকে লোকানোর ব্যর্থ চেষ্টা চালায়। আর কখনো ছেড়ে যাওয়ার কথা বলবি না। এসব বললে আমার বুকে ব্যথা হয়, মাথা কাজ করে না, নিজেকে পাগল পাগল লাগে। মনে থাকবে? পুষ্প বলে, থাকবে। সেদিন কি খুব কষ্ট হয়েছিল তোর? পুষ্প বলে, কোন দিন? চাচা মারলো যে। পুষ্প হাসে। আপনাকে কাছে পেতে আরো মার খেতেও রাজি। আর কাউকে মারার সুযোগ দেব না। শিমুল পুষ্পর মুখে একটা একটা করে অনেক চুমু খায়। নিঃশ্বাস যখন বেসামাল তখন পুষ্পকে বলে, তোকে শুধু ভালোবাসতে ইচ্ছে করে। পুষ্প আবেশে চোখ বন্ধ করে থাকে। এই কয়দিনের কষ্ট যেন শিমুল শুষে নিয়ে নিচ্ছে। হাত বাড়িয়ে শিমুলের গলা আঁকড়ে ধরে, স্বল্প হাতের জোরে নিজের দিকে টানে। তারপর খুবই সাহস নিয়ে এই প্রথমবারের মতন আলতো করে শিমুলের হালকা কালচে ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দেয়। শিমুল পুষ্পর দেয়া পরশটা অনুভব করে, চোখে চোখ রেখে তাকায়। এই ছোট্ট একটা ছোঁয়া শিমুলের ভিতরে সুনামি বয়ে যায়। ঘন চোখে তাকিয়ে থাকে। পুষ্প আজকে মোটেও লজ্জা পায় না, পা উঁচু করে আবারও চুমু দেয়। এবার শিমুল মাথা নিচু করে একটু ছুঁয়ে দেয়। পুষ্প হাত দিয়ে আরো কাছে টানে। শিমুল পুষ্পর চোখের ভাষা পড়তে পারছে না, এই যেন অন্য নেশাক্ত চোখ। শিমুল পুষ্প নরম ঠোঁটের মাঝে নিজেকে হারায়। বিষাদের পরে মিলন সত্যিই মধুর। পুষ্প চোখ বেয়ে গড়িয়ে পড়ে উত্তপ্ত পানি। এই এত এত ভালোবাসা ছেড়ে কি থাকা যায়? শিমুলের জন্য না হয় আরো কষ্ট সহ্য করবে। এমন পাগল পুরুষের ভালোবাসা উপেক্ষা করার সাধ্য তো তার নেই। 29 বছরের শিমুলের মনে হয় তার নরম ফুলের অধরের ছোঁয়ার মতন সুখকর বুঝি আর কিছু নেই। তখনই শিলা দরজা ধাক্কা দিয়ে বলে, পুষ্প, চাচি আসছে, বের হ। হঠাৎ শিলার ডাক শুনে দুজন ছিটকে দূরে সরে যায়। তখনও তৃপ্তির রেস দুজনের মুখে। শিমুল পাগল করা চোখে তাকিয়ে থাকে। পুষ্প শিমুলের দিকে তাকিয়ে আবারও জড়িয়ে ধরে। আপনাকে ছাড়া বেঁচে থাকতে হলে যেন আমার মরণ হয়। শিমুল বলল, আমাকে নিয়েই বাঁচবি তুই, আর মরতে তো তোকে হবেই, সুখের মরণ। পুষ্প লজ্জায় মাথা নামিয়ে বলে, ঠিকমতো ঔষধ খাবেন। আচ্ছা। পুষ্প চলে যেতে নিলে শিমুল আবারও পিছন থেকে আঁকড়ে পুষ্পর পিঠে তার বুক মিশিয়ে নেয়। আবার কবে দেখা করবি? জানি না। শিলা তাড়া দিলে পুষ্প বেরিয়ে যায়। শিলার টেবিলে বসে দুজনের খাতা হাতে নেয়, এমন ভাব যেন লেখাপড়া করছে। রোকসানা দ্রুত গতিতে শিলাদের বাড়িতে আসে। ঘুম ভেঙে পুষ্পকে না পেয়ে কলিজায় মোচড় উঠেছে। তারপরে ছুটেছে শিলাদের বাড়ি। শিলার টেবিলে দুজনে বসে আছে। পুষ্প। রোকসানা শিলাদের উঠানে শিমুলের বাইকটা দেখে যা বোঝার বুঝে গেছে। পুষ্পকে বলল, কখন এসেছিস? পুষ্প বুকটা কাঁপে। 5 মিনিট হবে আম্মা। রোকসানা তীক্ষ্ণ চোখে পুষ্পর দিকে তাকিয়ে থাকে। পুষ্প মায়ের চোখে রাগের ঝলক দেখে শুকনো ঢোক গেলে। কেন এসেছিস? পুষ্প মিথ্যা কথা গুছিয়ে বলল, কয়দিন কলেজে যাচ্ছি না তো, তাই পড়া নিতে এসেছিলাম। রোকসানার ভিতরটা রাগে ফেটে যায়। ইচ্ছা করছে পুষ্প চামড়া তুলে রোদে শুকিয়ে নিতে। কি সুন্দর সাজিয়ে গুছিয়ে মিথ্যা বলছে। রোকসানা কি এত বোকা? দাঁতে দাঁত চেপে বলে আসলি না? তুমি ঘুমিয়েছিলে আম্মা। শিলার আম্মা এসে পাশে দাঁড়িয়েছে। রোকসানা আর পরের বাড়িতে নিজেদের কথা বাড়াতে চাইল না। পুষ্পর দিকে ইশারা করে বলল, বাড়িতে চল। পুষ্প শিলার মুখের দিকে তাকিয়ে মাথা নাড়িয়ে তার মায়ের পিছু পিছু বাহির হয়। শিমুল পাশের রুম থেকে মা মেয়ের সব কথা শোনে। পুষ্পর ভয় জড়ানো কণ্ঠ শুনে বলে, আর কয়টা দিন? তোকে আর ভয় পেতে হবে না পুষ্প, আব্বাকে খুব শীঘ্রই পাঠাচ্ছি। রোকসানা বাড়িতে গিয়ে পুষ্পকে ধরে। তুই আমাকে জন্ম দিয়েছিস নাকি আমি তোকে জন্ম দিয়েছি? পুষ্প মায়ের চোখের বর্ণ দেখে ভয় পায়। তার মাঝে আসল ব্যাপারটা ধরে ফেলেছে এটা বেশ বুঝতে পারছে। চুপ করে মাথা নত করে দাঁড়িয়ে থাকে। পুষ্প চুপ থাকা যেন ওনার আগুনে ঘি ঢালা। নিজেকে খুব চালাক ভাবিস? তুই গাছের পাতায় পাতায় চললে আমি ওই পাতার শিরায় শিরায় চলি। পুষ্প একদম নিশ্চুপ। তার আম্মা এত চালাক কিভাবে বুঝে গেল? লজ্জা করে না তোর? পুষ্প মাথা নিচের দিকে করে রাখে। তুই না তোর আব্বাকে কথা দিয়েছিলি, তাহলে আবার শিমুলের সাথে দেখা করতে কেন গেছিস? পুষ্প বলল, আমি শিলার কাছে গিয়েছিলাম আম্মা। রোকসানা জোর দিয়ে বলল, ওখানে শিমুল ছিল।
পুষ্প প্রেমে পড়ে খুব ভালো মিথ্যা বলা শিখে গেছে। না ঘাবড়ে বলল, না, কেউ ছিল না। রোকসানা চিবি চিবি বলল, আমি অন্ধ না, চোখ আছে। পুষ্প আবার বলে, সত্যি আম্মা, আমি শিলার কাছেই গিয়েছিলাম। এত মিথ্যা বলতে পারিস? এই তোর লজ্জা নেই? পুষ্প কি বলবে, মাথা এদিক ওদিক ঘুরিয়ে তাকায়। রোকসানা পুষ্পের এই নির্লিপ্ততা দেখে বলে, চেয়ারম্যানের ছেলের কাছে যাস তাই না? কিভাবে ভাবলি শিমুলের মতো ছেলে তোকে বিয়ে করবে? শরীর দেখে পাগল হয়েছে, বুঝেছিস? শরীর পাওয়ার জন্য এসব ভাওতাবাজি, অভিনয় করে মন গলায়, তারপর চাহিদা মিটে গেলে ছুঁড়ে ফেলতে একবারও ভাববে না, তোকে চিনবেও না। তখন কি করবি তুই? শিমুলের নামে এই নোংরা কথাগুলো পুষ্প সহ্য হলো না। সামনে দাঁড়ানো মহিলাটাকে শত্রু মনে হলো। তেরা গলায় বলল, শিমুল এমন না। শিমুল কেমন? পুষ্প কথা বলে না। রোকসানা বলে, এত বড় হয়ে গেছিস যে পুরুষের সান্নিধ্য লাগবে তাই না? নিজেই পুরুষ খুঁজে নিয়েছিস। নিজের মায়ের মুখে এমন কথা শুনে পুষ্পর খুব লজ্জা লাগে, কিছু বলার ভাষা খুঁজে পায় না। দাঁড়া, তোর বিয়ের ব্যবস্থা করছি। পুষ্প হঠাৎ করে ফুঁসে উঠে বলল, শিমুলকে ছাড়া কাউকে বিয়ে করব না। রোকসানা পুষ্পের চুল ধরে বলে, বিয়ে করে ভালোও বলবি। পুষ্প সমান তালে তর্ক করে, করব না বিয়ে। কি করবা? যা করা দরকার। আমাকে জোর করে বিয়ে দিতে চাইলে আমি বিষ খেয়ে মরে যাব, তাও শিমুলকে ছাড়া কাউকে বিয়ে করব না। রোকসানার রাগ আকাশ ছুঁয়ে যায়। নিজের মেয়ের এই অধঃপতন সহ্য হয় না, ইচ্ছা করে মেয়ের মাটি চাপা দিয়ে দিতে। পুষ্পর চুলের মুঠি ধরে সজোরে দেয়ালের সাথে আঘাত করে। পুষ্প চিৎকার করে ওঠে। রোকসানা থামে না, পরপর 3টে আঘাত করে পুষ্পকে ছাড়ে। পুষ্প দেয়াল ঘেঁষে ফ্লোরে বসে পড়ে, হাত দিয়ে কপাল চেপে ধরে। কপাল কেটে রক্ত বের হচ্ছে। পুষ্প শব্দ করে কেঁদে দেয়। রোকসানা তখন বিছানায় পড়ে কাঁদছে। সব অভিযোগ পুষ্পের প্রতি। ওনার আহাজারিতে ঘর নীরব হয়ে যায়। পুষ্প ব্যথায় কাঁদতে ভুলে যায়। কপাল বেয়ে রক্ত পড়ে, অথচ পুষ্প মায়ের আহাজারি দেখছে। তার হঠাৎ করেই মনে হলো এই দুনিয়া বড়ই কঠিন, মরে গেলেই বুঝি শান্তি। শিমুল রাতে ঘুমাতে পারে না, সারা শরীর কেমন জ্বালা পোড়া করছে। পুষ্পকে মনে পড়ে, বুকটা অসহনীয়ভাবে জ্বলে। বারবার শুধু মনে হয় পুষ্প ভালো আছে তো। পুষ্প যে তাকে কত বেশি ভালোবাসে তা শিমুল বোঝে গেছে। আজকে পুষ্প নিজে থেকে শিমুলকে ছুঁয়ে দিয়েছে। যখন বারবার শিমুলকে আঁকড়ে ধরছিল, তখন শিমুলের ইচ্ছা করছিল ঠিক বুকে ঢুকিয়ে নিয়ে আসতে। মেয়েটা তার জন্য এত কষ্ট সহ্য করছে, এর বদলে যদি আল্লাহর নামে কবুল করতে না পারে তাহলে হবে না। পুষ্পকে ভালোবাসায় পূর্ণ করতে হবে, চোখের পানির দাম দিতে হবে। তা না হলে যে শিমুল প্রেমিক হিসেবে ব্যর্থ। শিমুল সকালে নাস্তার টেবিলে নাস্তা করতে যায়, উদ্দেশ্য পুষ্পর ব্যাপারে কথা বলা। শিমুলকে দেখে মজিব হাওলাদার বলে, দাদা, একটা মেয়ে দেখেছি তোর জন্য। দাদার মুখে এমন কথা শুনে শিমুল চমকে যায়, মাথা ঘুরিয়ে তার আব্বার দিকে তাকায়। শওকত হাওলাদার নির্লিপ্তভাবে নাস্তা করছে। তার মানে পুষ্পের কথা তার দাদাকে বলেনি। সে তার আব্বাকে বলল, আব্বা, আপনাকে কিছু বলেছিলাম। শওকত হাওলাদার শিমুলের দিকে তাকিয়ে বলল, তোমার মুখে এসব কথা যেন আর না শুনি। শিমুলের মুখের খাবার গিলতে ভুলে যায়। চোখের আকৃতি ইতিমধ্যে বড় আকার ধারণ করেছে। তার আব্বার দিকে তাকিয়ে বলল, কিন্তু আব্বা। শওকত হাওলাদার চায়ের কাপে চুমুক দিয়ে শিমুলের কথার মাঝেই বললেন, যা বলেছে সব ভুলে যাও। শিমুল অবিশ্বাস্য চোখে তাকিয়ে থাকে। তার আব্বার কথা সে বিশ্বাস করেছিল, কিন্তু ওনার মুখে এখন উল্টো কথা। মুজিব হাওলাদার বললেন, শিমুল কিসের কথা বলে শওকত? শওকত হাওলাদার বললেন, আপনার নাতির মনে রং লাগছে আব্বা, যেই সেই রং না, হোটেলের মালিক মিজানের মেয়ের বিয়ের রং। মুজিব ভ্রু কুঁচকে শিমুলের দিকে তাকায়, আর শিমুল বিস্ময়ে নিয়ে তার আব্বার এমন কথাগুলো হজম করে। মিজান চাচারা গরিব না, মধ্যবিত্ত ফ্যামিলি। এমন অবজ্ঞা করে কথা বলতে হবে কেন? শওকত টেবিল ছেড়ে উঠে দাঁড়ায়, সাথে সাথে শিমুলও উঠে দাঁড়ায়। তার কণ্ঠে না চাইতেও তেজ চলে আসে। আপনি বলেছিলেন আমার ইচ্ছার গুরুত্ব দেবেন। জায়গায় কু জায়গায় পছন্দ করলে কি গুরুত্ব দিতে হবে? আমাদের বংশের একটা নাম আছে না, নাম অনুযায়ী জায়গা যাইতে হয়। পাশ থেকে শিমুলের বুবু পেশাকার বেগম বললেন, আর জায়গা পাইলি না? ছি ছি। মুজিব হাওলাদার বললেন, ঢাকা যা ঘোরাফেরা করে আয়, এসব মন থেকে উড়ে যাবে। সবার কথাগুলো শিমুলের বিষের মতন লাগে। এমনিতেই পুষ্প খারাপ অবস্থায় আছে, এখন সবার কথাগুলো মাথায় লাগছে।
গলার স্বর নমনীয় করার চেষ্টা করে সে তার আব্বাকে বলে, আমি পুষ্পকে বিয়ে করব, আপনি প্রস্তাব নিয়ে যান। শওকত হাওলাদার শান্ত গলায় বলেন, এসব আশা ছেড়ে দাও, এই মেয়েকে নিয়ে আর একটা কথাও বলবে না। শিমুল কিছু বলার আগেই তিনি চলে যায়। মজিব হাওলাদার বলেন, তোর জন্য চাঁদের মতো মাইয়া পাইছি, বিয়েটা করে নে। সুন্দরী বউ ঘরে থাকলে আর কারো কথা মনে পড়বে না। শিমুল বুঝতে পারে ঘরের মানুষ কেউ তার পছন্দে খুশি না। দাদার কথা শুনে তেতে উঠে বলে, তোমার এত পছন্দ হলে তুমি বিয়ে করে নাও। শিমুল রুমে চলে যায়। নিজেকে অসহায় লাগছে। সমাজ, বংশ, অহংকার এসবের তোপে তার ভালোবাসা হারাতে পারে না। যে কোনোভাবে হোক পুষ্পকে তার করে নিবেই। এই সময় পেশাকার আসে, শিমুলকে বলে, ভাই সত্যি করে কত মিনাজানের বাড়িতে গিয়ে কিছু খাইছিলি? শিমুল অবাক হয়ে বলল, কি খেতে যাব? আমার মনে হয় তোরে খাবারের সাথে কিছু খাওয়াইয়া তাবিজ করেছে। তা না হলে হাওলাদার বাড়ির পোলা ওই বাড়িতে যাইব কেন? বুবুর চিন্তা ভাবনা দেখে শিমুল অবাক হয়। রুম থেকে ঠেলে তার বুবুকে বের করে বলে, তোমার মন মানসিকতা এত নোংরা কেন? বিয়ে করব বলেছি, করবই। এত কথা মজা লাগে না, যাও। এলাকার ডাক্তার ডেকে আনা হয় শিমুলের সেলাই ড্রেসিং করার জন্য। উনি এসে কাজের ফাঁকে ফাঁকে অনেক কথা বলেন। এক পর্যায়ে বলেন, কালকে মিজান কাকার মেয়ের মাথাও কেটে গিয়েছিল, আমার কাছে নিয়ে আসছে সেলাই করার জন্য। বাবা কি শক্ত মেয়ে সেলাই করলাম, একটু পর্যন্ত করলো না, চুপ করে বসেছিল। শিমুল চমকে ওঠে। কিভাবে কেটেছে? মিজান কাকা নিয়ে এসেছিল, উনি বলল বাথরুমে পা পিছলে পড়ে গিয়ে কেটেছে। শিমুলের বুকটা দুমড়ে মুচড়ে হাহাকার করে ওঠে। বুকে রক্তকরণ হয়, নাকের ডগা অদৃশ্যভাবে কেঁপে ওঠে। নিজেকে খুব অসহায় লাগে। শিমুলের জন্য এত মার খাচ্ছে, অথচ শিমুল কিছুই করতে পারছে না। কিভাবে কেটেছে এটা বুঝতে একটুও কষ্ট হয় না। ওনারা কি আদৌ বাবা মা এভাবে কেউ মারে? তাদের উপর শিমুলের খুব রাগ হয়। রাগ হয় নিজের উপরেও। শিমুল তার মা রাবিয়াকে ডাকে। তিনি আসলে ওনার কোলে মাথা রেখে শুয়ে বলে, মা তুমিও কি আমার পছন্দের বিপক্ষে? ছেলের ব্যথা তোর মুখটা দেখে রাবিয়ার ভালো লাগে না। তোর পছন্দই আমার পছন্দ। আমার ক্ষমতা থাকলে আজকে তোকে বিয়ে করে দিতাম। মায়ের কথা শুনে শিমুলের ভালো লাগে। একটা মানুষ তো আছে যে কিনা শিমুলের পছন্দের পক্ষে। আব্বাকে একটু বোঝাও না মা, ওরা না হয় একটু কম বড় লোক, তাতে কি? আমি তো বউ আনবো, শ্বশুর বাড়ির বড় লোকই দিয়ে কি করব? রাবিয়া দীর্ঘশ্বাস ফেলে। এই বাড়ির লোকেরা যে চায় ক্ষমতা আর পয়সা, কিন্তু তারপরেও ছেলেকে সান্ত্বনা দিয়ে বলল, আচ্ছা বলবো। সারা দিন শিমুল তার আব্বার অপেক্ষা করে। চেয়ারম্যান হয়েছে বিধায় এমপি সাহেবের সাথে দেখা করতে গেছে। গভীর রাতে বাড়ি আসে। খাওয়া দাওয়ার পরে শিমুল ওনার রুমে যায়। রাবিয়া বিছানা ঠিক করছেন, শওকত হাওলাদার টিভি ছেড়ে খবর দেখছে। শিমুল পাশে দাঁড়িয়ে বলে, আব্বা। শওকত হাওলাদার টিভির দিকে তাকিয়ে বলে, তুমি কি আবার আগের কথাগুলোই বলতে এসেছো শিমুল? শিমুল বলে, আমি জলদি বিয়ে করতে চাই। শওকত বলে, মেয়ে ঠিক করে ফেলেছি, আমি পুষ্পকে বিয়ে করব। শওকত হাওলাদার ঠান্ডা চোখে তাকায়। পুষ্পকে বিয়ে করলে হোটেলে ফ্রি ভাত খেতে পারবে, এর বেশি কিছু না। আর যে মেয়ে ঠিক করেছি তাকে বিয়ে করলে তোমার ক্ষমতা বাড়বে। শিমুল রেগে যায়। তাকে কিনা ক্ষমতার লোক দেখায়। আমার পুষ্প হলেই চলবে, ক্ষমতা লাগবে না। শওকত ছেলের নির্লজ্জতা দেখে অবাক হয়। এমপির সাথে সম্পর্ক করার এত বড় সুযোগ হাতছাড়া করা বোকামি। কিন্তু ছেলের কথা শুনে তার চোয়াল শক্ত হয়ে আসে। আমি যেখানে বলবো সেখানেই বিয়ে হবে। রাত হয়েছে, ঘুমাতে যাও। শিমুল যায় না, ঘাট তাড়া করে দাঁড়িয়ে থাকে। রাবিয়া এগিয়ে আসে, স্বামীর পাশে দাঁড়িয়ে নিচু স্বরে বলল, শিমুলের বাবা যখন এত পছন্দ, তাহলে একটু ভেবে দেখেন না, সংসার তো ওই করবে। রাবিয়ার কথা শুনে শওকত হাওলাদারের মেজাজ তত্তরিয়ে বাড়ে। রাবিয়ার দিকে তাকিয়ে ঠাস করে এক চর বসিয়ে দেয়, যেন শিমুলের রাগ রাবিয়ার উপর ছাড়ে। রাবিয়া গালে হাত দিয়ে ছলছল চোখে তাকিয়ে থাকে। শওকত হাওলাদার শাঁসিয়ে বলে, ছেলেকে একদম লাই দিবি না। যদি লাই দিয়েছিস তাহলে 3 কথা শুনবি, মনে থাকে যেন। শিমুল চিবিয়ে চিবিয়ে বলে, আব্বা, আপনি আমার মাকে মারলেন কেন? খবরদার মায়ের গায়ে হাত তুলবেন না। শওকত বলেন, কি করবি হাত তুললে? তো রুমে যা, আর ছোট লোকের ভূত মাথা থেকে নামা। রাবিয়া ছেলের রাগী চেহারার দিকে তাকিয়ে ঠেলে শিমুলকে বের করে দেয়। শিমুল রুমে এসে বসে।
রাগে তার হাত কাঁপছে, কাঁপা কাঁপা হাতে সিগারেট ধরায়। সারা রাত ঘুমাতে পারে না, তার পুষ্প ভালো নেই, প্রতিনিয়ত কষ্টে ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে। এই কষ্ট পাওয়ার মূলে আছে শিমুল, অথচ শিমুলই কিছু করতে পারছে না। একবার ভাবে পুষ্পর সাথে দেখা করতে যাবে, কিন্তু পুষ্পর বাবা মা দেখলে যদি আবার মারে। ইচ্ছেটা বহু কষ্টে ধামাচাপা দিয়ে চুপচাপ বিছানায় বসে থাকে। পুষ্পের আব্বা পুষ্পকে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিল, একটা সেলাই লেগেছে। মিজান শেখের বুঝতে দেরি লাগেনি এটা যে রোকসানার আঘাতের কারণেই কেটেছে। পুষ্পর নীরবতা আর রোকসানার আঁচলে বারবার চোখ মুছে যাচ্ছে। মিজান শেখ আর কিছু বলে না। পুষ্প যে শিমুলকে ভুলতে পারেনি এটা তিনি বোঝে, কিন্তু কিছু বলে না। লেবু বেশি চিপলে তিতা হয়ে যায়। পুষ্পর সাথে রোকসানা কথা বন্ধ করে দিয়েছে, কিন্তু নিজে নিজেই খুঁচিয়ে খুঁচিয়ে এটা সেটা বলছে। এই কথাগুলো শুনতে পুষ্পর খুব রাগ লাগে। সারাদিন পুষ্পকে খেতেও বলে না। পুষ্পর কান্না পায়, সারাদিন কিছুই খায়নি। রাতে ঘুমানোর সময় হঠাৎ করে তার ইচ্ছা করছে মরে যেতে। শিমুলকে না পাওয়ার দুঃখ, বাবা মায়ের হাক আর মিশ্রিত নিঃশ্বাসের শব্দ তাকে পোড়ায়। এখন মনে হয় যে সে মরে গেলেই সব শান্ত হয়ে যাবে। সিলিং ফ্যানের দিকে এক মনে তাকিয়ে ভাবে কিভাবে ওড়না ঝোলালে ভালো হবে। খাটে চেয়ার রেখে ফ্যান নাগাল পাওয়া যাবে কিনা। চেয়ারম্যান বাড়িতে ছোট্টবেলা থেকেই ফুলি কাজ করে। ছোট থেকে এখন বড় হয়েছে 15 বছরের মেয়ে। সকাল সকাল গোসল করে ঠোঁটে লাল লিপস্টিক দিয়ে হাসি হাসি মুখে ড্রয়িং রুমের ফার্নিচার মুছে যাচ্ছে। শিমুল রুম থেকে বেরিয়ে ফুলিকে দেখে বিরক্তিতে চোখ বাঁকায়।